মানবজাতি বিবর্তনের ধারা অতিক্রম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই আধুনিক সমাজে এসে উপনীত হয়েছে। মানবজাতির এত দীর্ঘ সময়ের অভিযাত্রায় সে প্রতিটি পদে পদে তার আশেপাশের প্রকৃতি দেখে কৌতূহল ও বিস্ময় নিয়ে করে এসেছে নানা প্রশ্ন। এসবের এক অনবদ্য রোলার কোস্টার রাইড করাটাই যেন তার ভেতরে সেই আদিমকাল থেকেই ছিল। মানুষ স্বভাবতই কৌতূহলী ও অনুসন্ধানী প্রবণ প্রাণী। সে তার আশেপাশের সকল অজানা কিছুর প্রতি বিস্ময় নিয়ে তাকায়, একে জানতে চায়, একে বুঝতে চায়। এই যে তার প্রবল আগ্রহবোধ, জানতে চাওয়ার কৌতূহল ও তাড়না, এটা থেকেই জন্ম হয় দর্শনের। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, শিশুরা জন্মের পর থেকে অবাক হয়ে সবকিছুর প্রতি তাকায়। শিশু আর একটু বড় হলেই করতে থাকে নানা ধরনের প্রশ্ন। এই প্রশ্ন আমরা অন্যান্য প্রাণীদের করতে দেখি না, মানুষরাই করে। আশেপাশের সমস্ত কিছুকে ঘিরে তার মাঝে কৌতূহল দানা বাঁধতে থাকে। এই যে জানার তৃষ্ণা, কৌতূহল, এটাই দর্শন। আমাদের মাঝে দর্শন ও দার্শনিক নিয়ে এরকম ধারণা হয়তো খুঁজে পাওয়া যায় যে কোনো জটিল চিন্তা নিয়ে মগ্ন ও কঠিন কঠিন সব বিষয় নিয়ে গুরু গম্ভীর টাইপের আলোচনা করতে পারেন এমন ব্যক্তি মনে হয় দার্শনিক। এছাড়া চুলদাড়ি বড় করে একটু পাগল গোছের কাউকে বুঝি দার্শনিক বলে। আসলে দর্শন ও দার্শনিকের সাথে এর কোনো সম্পর্ক নেই। জীবন পথে চলতে গিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে এর আশেপাশের দিকে তেমন করে আর তাকানোর সুযোগই হয় না। একটা গাছের দিকে তাকিয়ে যে গভীর একটা ভাবনায় ডুব দেব, এরও ফুরসত আমাদের জীবনে যেন নেই। সকল মানুষের মনে দর্শনের বীজ রয়েছে, কেননা আমরা প্রশ্নপ্রবণ, অনুসন্ধানী, কৌতূহলী জীব। এটা আমাদের ভেতরকার প্রকৃতি। সেই দিক দিয়ে চিন্তা করলে প্রতিটি মানুষই একজন দার্শনিক। সবার জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে তারও নিজস্ব একটা দর্শন রয়েছে। জীবনকে যাপন করার জন্য তার আপন একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যা সবার থেকে আলাদা। মানুষ হিসেবে আমরা যেমন আমাদের চারপাশের দিকে তাকিয়ে অবাক হই, ঠিক তেমনি এগুলো নিয়ে ভাবনা চিন্তার অভ্যাস আমাদেরকে যৌক্তিক বিচার বুদ্ধিশীল প্রাণী হিসেবেও গড়ে তুলেছে। দর্শন এদিকটার দুয়ারও আমাদের জন্য খুলে দেয় ও দেখিয়ে দিয়ে বলে যে দেখো, তোমার বুদ্ধিবৃত্তির এক বিরাট সম্ভাবনা রয়েছে, তুমি একে কাজে লাগাও, এর প্রতি জেগে ওঠো। দর্শনের ইংরেজি নাম হলো ফিলসফি। গ্রিক শব্দ ফিলো মানে ভালোবাসা ও সোফিয়া এর অর্থ হলো জ্ঞান, অর্থাৎ ফিলোসফি এর অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। অদ্যাবধি কাল থেকে এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলের ব্যক্তিরা জ্ঞানের সাধনা করে এসেছেন, চিন্তার ধারা অব্যাহত রেখেছেন নানা ধরনের মতামত, আলোচনা, সমালোচনার মাধ্যমে। চিন্তনের এই ঘাত প্রতিঘাত থেকে জন্ম হয়েছে আমাদের বর্তমানের যাপিত জীবনের নানা দিক, আবিষ্কার হয়েছে এই দুনিয়া দেখার নানান দৃষ্টিকোণ। দর্শন তার সূচনা লগ্ন থেকেই ছিল মুক্তভাবে অনুসন্ধানের এক অগ্রযাত্রা, বিনা বিচারে কোনো কিছুকে গ্রহণ না করে নেবার সাহসিক পথযাত্রা। এই পথযাত্রায় অনেকেই চলেছেন, তবে প্রাচীন গ্রিক ও চায়নাতে আমরা দেখতে পাবো যে অনেক মুক্ত চিন্তার সাধকেরাই তাদের চারপাশে থাকা গতানুগতিক বিশ্বাস ও গড়ে ওঠা প্রথা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি, কেননা যা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত তা বিনা বিচারে গ্রহণ করে নিয়ে ভেতরে থাকা অনুসন্ধানের এক দুর্বার পিপাসা মেটানো যায় না। তাই দেখা যায় যে মুক্তভাবে চিন্তা করতে যেয়ে এরকম অনেক চিন্তকই তাদের গতানুগতিক গড়ে ওঠা বিশ্বাসকে প্রশ্ন করেছেন ও বিচার বিশ্লেষণের দ্বারা অনুসন্ধানী যাত্রায় অগ্রসর হয়ে তাদের বিভিন্ন মতামতের ধারা প্রতিষ্ঠা করে গেছেন। আবার সেই মতামতের ধারাকে পরের প্রজন্মের দার্শনিকেরা মুক্তভাবে প্রশ্ন ও সমালোচনা করে আরও নতুন ক্ষেত্রের উন্মোচন করেছেন। এভাবে চিন্তার আলোচনা, সমালোচনা এগোতে এগোতে বিভিন্ন ধারার মতামতের সমাহার নিয়ে গড়ে উঠেছে দর্শনের বৈচিত্র্যময় এই জগৎ। কেবলমাত্র প্রাচীন গ্রিক ও চায়না নয়, প্রাচীন ভারতবর্ষ সহ ইত্যাদি আরও নানা অঞ্চলে ছিল দার্শনিক ধারার বিভিন্ন মতবাদের স্কুল। যুক্তি, তর্ক, আলোচনা, সমালোচনার এক জমজমাট রোলার কোস্টার যেন এই দর্শনের জগৎ। একজন ব্যক্তি যখন জীবন ও জগতের বিশালত্বের দিকে তাকায়, তখন তার মন আপনা থেকেই এর পেছনকার মূল রহস্য অন্বেষণের দিকে এগিয়ে যায়। ঠিক এই তাড়না থেকে যুগ যুগ ধরে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ব্যক্তিরা এই যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন। এদের মধ্যে
প্রাচীন গ্রিসের থেলিসের নাম ধরা হয় সবার আগে, যিনি তখনকার সময়কার প্রচলিত প্রথার বাইরে গিয়ে মুক্তভাবে প্রশ্ন ও বিচার বিশ্লেষণের মাধ্যমে এই অগ্রযাত্রার সূচনা করেন। তারপর থেকে দর্শন আমাদের জীবনের নানা দিকের সাথে সম্পর্কিত হয়ে গেছে, যা জানাটা ও এর গভীরে প্রবেশ করাটা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। এই পর্যায়ে চলুন দর্শনের সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যুক্তিতর্ক ও কথোপকথনের মাধ্যমে যে ধারা প্রাচীন গ্রিকে শুরু হয়েছিল তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সক্রেটিস। যদিও তিনি নিজে কিছু লেখেননি, তারপরও তাকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়, এবং এর পেছনের কারণটাও খুব অদ্ভুত। সক্রেটিস সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এই কারণে ছিলেন না যে তিনি সবকিছু জানতেন, বরং তিনি যে কিছুই জানেন না এটা তিনি জানতেন বলেই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। সক্রেটিস সম্পর্কে আমরা জানতে পাই প্লেটোর লেখা থেকে। তিনি সক্রেটিসকে মূল চরিত্র হিসেবে ধরে নিয়ে তার কথোপকথনমূলক ডায়ালগধর্মী দার্শনিক আলাপগুলো বর্ণনা করে গেছেন। যুক্তিতর্কের চালাচালি কেবল প্রাচীন গ্রিসে হয়নি, প্রাচীন চায়না থেকে শুরু করে ভারতবর্ষ, পারস্য পর্যন্ত নানা জায়গায় এর প্রচলন ছিল। বিশেষ করে ভারতবর্ষে যুক্তিতর্কের উপর বিভিন্ন দার্শনিক ধারা ছিল। দর্শনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কোনো দার্শনিক কারোর মতের সাথে একমত পোষণ করেননি। প্রত্যেকেই অন্য দার্শনিকদের মতকে তুলোধুনো করে ছেড়েছেন। তবে তার মানে আবার আপনারা এই ভেবে বসবেন না যে তারা মারামারি করে রক্তারক্তি কাণ্ড ঘটাতেন। ব্যাপারটা হলো তারা একে অপরের সাথে যৌক্তিক বিচার বুদ্ধির কুস্তি লড়তেন। এতে করে তাদের কুস্তি ও লড়াই থেকে দেখা যেত বাস্তবতার অনেক নতুন দিগন্ত খুলে যেত। এ কারণেই দেখা যায় প্লেটোর সবচেয়ে প্রিয় শিষ্য অ্যারিস্টটলি তার মতকে যুক্তি বুদ্ধি দিয়ে খণ্ডন করে নিজের মত প্রদান করেন। এভাবে প্লেটো ও অ্যারিস্টটলকে নিয়ে ভাববাদী ও অভিজ্ঞতাবাদী দুটি আলাদা দলই তৈরি হয়ে যায় পরবর্তীকালে। এই পরবর্তীকালের দর্শনের আধুনিক যুগে এই দুই ক্যাম্পের মাঝে আমরা দেখতে পাই ব্যাপক দার্শনিক ডিবেট ও ফাইট। দর্শন মানে একে অন্যের যুক্তিকে ভুল প্রমাণ করে নিজের অহংকারকে বড় করা নয়, বরং যুক্তি, তর্ক, বিচার বুদ্ধির ঢাল প্রতি মুহূর্তে সচল রাখা। যখন কোনো দুজন দার্শনিক তর্কে লিপ্ত হন তখন তারা এক অ্যাডভেঞ্চারে লিপ্ত হন। এই অভিযাত্রায় তারা দুজনে তুলে আনেন বাস্তবতার নানান দৃষ্টিভঙ্গিতে সাজানো মণিমুক্তা। ঠিক এই কারণে দার্শনিকরা তর্ক করেন, বিচার বুদ্ধি প্রয়োগ করেন। কেউই অস্তিত্বের মূল বিষয় সম্পর্কে কোনো যথাযথ উত্তর দেননি, কেননা এই অভিযাত্রা কখনো থামবার নয়, এটা সদা চলমান। এই প্রবলভাবে চলার মাঝে বাস্তবতা সদা নতুন রং দিয়ে দার্শনিকের নতুন আইডিয়ায় ভেসে ওঠে। এটাই দর্শন। প্রায় 2500 বছর আগে প্রাচীন গ্রিসে কোনো এক দার্শনিক এই বিশাল মহাবিশ্বের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলেন। কেবল তাই নয়, তিনি বিস্ময় নিয়ে তখনকার প্রচলিত মতধারার বাইরে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলেন নানা বিষয় সম্পর্কে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই যে বিশাল জগৎ যেখানে আমরা বসবাস করছি তা আসলে কি দিয়ে তৈরি? এই জগতের মূল দ্রব্য বা সাবস্ট্যান্স কি? এই জগৎ দেখতে কেমন? আকাশে ছড়িয়ে থাকা এত এত নক্ষত্ররাজি, এগুলো কি ও কিভাবে কাজ করে? এই জগৎ কি একটাই, নাকি আরো গ্রহ উপগ্রহ আছে? আমাদের চারপাশে থাকা এই প্রকৃতি আসলে কি? কেনই বা আপনি আমি অস্তিত্বশীল? আমরা বেঁচে আছি কেন? এই জগতে কিছু না থাকার বদলে কিছু আছেই বা কেন? আত্মা বলতে কি আসলেই কিছু আছে? এই যে আমি আমাকে আমি বলি, এই আমির কি কোনো অস্তিত্ব আছে? এই যে এতগুলো প্রশ্ন আমাদের চারপাশের জিনিসগুলো দেখে আমাদের মনে জাগ্রত হয়, তার পেছনে ছিল এক একজন মনীষীর তীব্র কৌতূহল ও অনুসন্ধানের ক্ষুধা। আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমরা সব জেনে বসে আছি, কিন্তু যখন আমাদের মনকে আমরা মুক্ত করে বিশাল করে দিই তখন জগতের বিশালত্ব দেখে আমরা অবাক না হয়ে পারি না। এই যে অজানা জগৎ, এ থেকে জন্ম নেয় বিস্ময়, তারপর এটা থেকে জন্ম নেয় তাকে জানার পিপাসা তথা জ্ঞানের প্রতি ভালোবাসা। সবশেষে মুক্ত অনুসন্ধানের অভিযাত্রা ও জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা সমন্বিত করার প্রক্রিয়ায় দর্শনের জাগরণ ঘটায়। কেবল তাই নয়, অস্তিত্ব ও প্রকৃতির বিশালত্বের প্রতি এই অপার বিস্ময় ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে আরও গভীরে প্রশ্নের জন্ম দিয়েছে পরবর্তী দার্শনিকদের মাঝে। এর মধ্যে অন্যতম একটি শাখা হলো এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। এর মানে হলো আমরা যে জ্ঞান লাভ করি তা আসলে কিভাবে লাভ করি,
বা আদৌ কি আমাদের চরম কিছুর কোনো জ্ঞান হয় নাকি হয় না, বা এটা সম্ভব কিনা, এসব বিষয় নিয়ে এই শাখা আলোচনা করে। এছাড়া আমরা কথায় কথায় যে মন, প্লেটো যাকে বলেছেন সাইকি, এটা উচ্চারণ করি, এটা আসলে কি, এর কি অস্তিত্ব রয়েছে নাকি নেই, এটির করা ধারণাগুলোই বা কি, এসব নিয়েও দর্শন আলাপ করে থাকে। দর্শন বিষয়টি সম্পূর্ণরূপে যুক্তি, বিচার ও বিশ্লেষণের উপর নির্ভর। এখানে কোনো প্রকার আবেগ ও রসময়তা ঢালা যাবে না। এই বিষয়টি শুকনো মরুভূমির মতো, যেখানে আপনার কথার সপক্ষে যৌক্তিকতা থাকতে হবে। মন গড়া আগডুম বাগডুম কিছু বলে দিলে সেটা দার্শনিক তত্ত্ব হয়ে যাবে না। তবে এই কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কেননা দর্শনের রাস্তা শুষ্ক হলেও এর অন্তরালে রয়েছে বৌদ্ধিক আনন্দ। একবার এর গভীরে প্রবেশ করলে আপনার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আমরা হরহামেশা মনের অজান্তেই কিন্তু নানা যুক্তিটুক্তিমূলক কথা পরস্পরের সাথে বলাবলি করে নিজের কথার একটা ভিত্তি তৈরি করার চেষ্টা করি। এমনকি এই নিয়ে মারামারি, হাতাহাতি হতেও দেখা যায়। অনেকে আবার তর্কাতর্কি এড়িয়ে যেতেও চায়, যুক্তির ফাঁদে পড়তে চায় না। কিন্তু দর্শন আপনাকে শেখায় যে কিভাবে পরিশীলিত ও মার্জিতভাবে কোনো প্রকার হম্বিতম্বি ছাড়াই আপনার যে ইন্টেলেকচুয়াল সক্ষমতা রয়েছে তা কিভাবে বিকশিত করতে হয়। দর্শনে যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণ ভয়াবহ রকম গুরুত্বপূর্ণ বলে এটি গণিতের সাথেও গভীর বন্ধনে আবদ্ধ। এজন্য দেখা যায় অনেক দার্শনিক একই সাথে গণিতবিদও ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ডেকার্ত, লাইবনিজ, পিথাগোরাস প্রমুখ ব্যক্তিরা। যুক্তিবিদ্যা যে প্রণালী ও কাঠামো, তার অন্তরালে যে সূক্ষ্ম জাল বিছিয়ে অনেককাল রাজত্ব করেন, তার নাম হলো অ্যারিস্টটল মশাই। অবশ্য পরবর্তীতে অ্যারিস্টটল মশাইয়ের যুক্তির নিয়মগুলোকেও প্রশ্নবিদ্ধ করা হয়। এছাড়া যুক্তি ও প্যারাডক্সের কামান দিকে যিনি অনেককে ঘোল খাইয়ে ছেড়েছিলেন, তিনি ছিলেন এলিয়া নগরীর জিনা। তার ব্যাপারে আমরা এই কোর্সের অন্যান্য পর্বগুলোতে বিস্তরভাবে জানতে পারব। শুধু গ্রীকবাসী নয়, ভারতবর্ষেও সেখানে যুক্তিতর্কের বহর দেখা যায়। বিশেষ করে ন্যায়, সাংখ্য, মাধ্যমিক পন্থা ইত্যাদি গোষ্ঠীগুলো একে অপরের সাথে ক্রমাগত যুক্তি তর্ক চালিয়ে নিজেদের মত প্রতিষ্ঠা করেছিল। আমরা যুক্তিতর্কের শিরোমণি নাগার্জুনকেও এখানে খুঁজে পাবো, যিনি কিনা সবার যুক্তিতর্ক দিয়ে সবার মতকে ভেস্তে দেওয়ার ওস্তাদ ছিলেন। যুক্তিতর্ক ও বিচার বিশ্লেষণে মজে গেলে এ শুষ্ক মরুভূমিতেও উদ্যান গড়ে উঠতে পারে, যদি এর পদ্ধতি ও ব্যাপারগুলোর গভীরে যাওয়া যায় তবেই। তাই যুক্তি, বিচার, বিশ্লেষণ এসব নিয়ে দর্শনে আলাদা শাস্ত্রই গড়ে উঠেছে। তাই দর্শনে আগ্রহী সবাইকে যুক্তিবিদ্যাও জানতে হয়। এছাড়াও কেবল যুক্তির সিঁড়ি জেনেই দর্শন ক্ষান্ত হয় না, বরং এটি যা দিয়ে গঠিত, এর যে ভাষা, এটার অন্তর্নিহিত বিশ্লেষণও এটি করে। প্রতিটি বাক্যকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটিও বিশ্লেষণ করা হয় ভাষা দর্শনে। এ কারণে বিংশ শতাব্দীতে দর্শনের শাখায় ভাষা দর্শন নামে আরেকটি শাখাও গড়ে ওঠে। আমরা অনেক সহজে কথাবার্তা বললেও ভাষা ব্যাপারটি অনেক জটিল। বেশিরভাগ সময়ই আমরা আমাদের কথাবার্তা দিয়ে কি বোঝাতে চাই তা স্পষ্টরূপে নিজেই জানি না। এ কারণে নিজেদের চিন্তা করা, ধারণা, কথাবার্তা এসবের উপর উপযুক্ত প্রশ্ন করার মাধ্যমে আমরা এর ভেতরে থাকা অন্তর্নিহিত আসল উদ্দেশ্য খুঁজে পেতে পারি। এরকমই একজন দার্শনিক ছিলেন সক্রেটিস। তিনি সরাসরি কোনো মত প্রদান না করে এথেন্স নগরীর লোকজনদেরকে কেবল প্রশ্ন করতেন। তবে তার করা প্রশ্নগুলো ছিল বেশ সুচিন্তিতভাবে করা প্রশ্ন। তিনি এথেন্সবাসীদেরকে প্রশ্ন করতেন, ন্যায় কি, সৌন্দর্য কি? সক্রেটিস মানুষের করা পূর্ব নির্ধারিত ধারণাগুলোকে ধাপে ধাপে প্রশ্ন করে তাদের ধারণার মধ্যকার অজ্ঞতাসমূহকে বের করে আনার চেষ্টা করতেন। একজন ধাত্রী যেমন মায়ের গর্ভ থেকে সন্তান টেনে বের করে আনেন, তেমনি সক্রেটিসও একই প্রক্রিয়ায় মানুষের ভেতর থেকে অজ্ঞতাসমূহকে বের করে আনতেন। আমরা সবাই চাই ভালোভাবে জীবনযাপন করতে। যদি ভালোভাবে জীবনযাপন করতেই হয়, তবে আমাদের আগে ন্যায়ের ধারণাকে স্পষ্ট করে নিতে হবে। আমাদেরকে আগে বুঝতে হবে পরম ন্যায় বলতে আসলে কি বোঝায়। সক্রেটিস বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি কখনো পাপ কাজ করতে পারে না, আর একজন মানুষ তখনই জ্ঞানী হয়ে উঠতে পারে যখন সে একটি ভালো জীবনযাপনের দিকে অগ্রসর হতে পারে। এভাবেই দর্শনের মাঝে ভালো, খারাপ, ন্যায়, অন্যায় ইত্যাদি নীতিগত আলোচনা চলে আসে, আর ক্রমে ক্রমে নীতি দর্শন তথা মোরাল ফিলোসফি নামক একটি শাখাই গড়ে ওঠে। দর্শন কেবল বসে বসে তত্ত্ব রচনা করাই নয়, এটি ভালো জীবনযাপন কি করে করতে হয় ও তা কিভাবে বাস্তব জীবনে সরাসরি প্রয়োগ করতে হয় তারও দৃষ্টান্তমূলক শিক্ষা এটি। অনেক মহৎ দার্শনিকেরা কেবল তত্ত্ব রচনা করেই ক্ষান্ত থাকেননি, তারা তাদের জীবনে তার প্রয়োগ ঘটিয়ে
দুনিয়ার সামনে দৃষ্টান্ত স্থাপন করেও গেছেন যে ভালো জীবনযাপন করা বলতে আসলে কি বোঝায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সক্রেটিস, এপিকটেটাস, ডায়োজেনিস, বুদ্ধ, লাওৎসু, চুয়াংতেজু, কনফুসিয়াস প্রমুখ ব্যক্তিবর্গরা। নীতি দর্শন আলোচনার পাশাপাশি দর্শনে সৌন্দর্য বিষয় নিয়েও আলোচনা করা হয়। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে শুভত্ব, পরম সৌন্দর্য এসব নিয়ে অত্যন্ত চমৎকার সব আলোচনা করেছেন। ন্যায়গত ধারণা ও ভালো জীবনযাপন থেকে একটি বৃহৎ সমাজে সকল নাগরিকদের মাঝে এটা কিভাবে পরিস্ফুটন ঘটানো যেতে পারে তা নিয়ে গড়ে ওঠে দর্শনের আরেকটি শাখা, যার নাম রাজনীতি বা রাষ্ট্রদর্শন। একটি সমাজকে কিভাবে গঠন করলে নাগরিকদের জীবনমানের উন্নতি হওয়া সম্ভব ইত্যাদি নানা বিষয় ও আইডিয়ার ফুলঝুরি নিয়ে আলোচনা করে এই শাখা। রাষ্ট্র নিয়ে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন প্রকার আইডিয়ার কথা জানা যায়, যেমন প্লেটোর রিপাবলিক, থমাস হবসের লেভিয়াথান, কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, চাণক্য নীতি ইত্যাদি বইগুলো এসব নিয়ে অনেক বিস্তারিতভাবে নানা ধরনের আইডিয়া প্রদান করেছে। এছাড়া রাষ্ট্রকে ছাড়িয়ে বৃহৎ সমাজের গতি প্রকৃতি পর্যবেক্ষণ, চিন্তা, বিশ্লেষণ করে অনেক দার্শনিক তাদের নানা মত প্রদান করেছেন। এদের মধ্যে অগাস্ট কোত, ইবনে খালদুন, এমিল ডুরখেইম, কার্ল মার্কস সহ ইত্যাদি আরও অনেক সমাজ দার্শনিক বৃন্দরা রয়েছেন। ধর্মীয় বিভিন্ন রীতি বিশ্বাস এসব সংরক্ষিত বিষয়াদিকে মুক্তভাবে প্রশ্ন করার মাধ্যমে দর্শনের অগ্রযাত্রা শুরু হয়েছিল। তবে শুধুমাত্র ধর্মীয় রক্ষণশীলতা নয়, বরং যে কোনো প্রকার বিচার বুদ্ধিবিযুক্ত বিশ্বাসপ্রবণ ধারণা, যাকে ইংরেজিতে বলে ডগমা, এসবকে প্রশ্ন করেই এই যাত্রা আরম্ভ হয়েছিল। দর্শন তাই ধর্মের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করে চিন্তা চালায়, যেমন ঈশ্বর কি আছেন নাকি নেই, আত্মা কি আছে নাকি নেই ইত্যাদি এরকম সব প্রশ্ন। পশ্চিমা দর্শনের মধ্যযুগে আমরা দেখতে পাবো অনেক দার্শনিক তাদের যুক্তি দিয়ে ঈশ্বরকে প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন। এই থেকে দর্শনে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার প্রবেশ ঘটে, যাকে বলা হয় থিওলজি। এতে গেল পশ্চিমের কথা। আমাদের প্রাচ্যেও আমরা দেখতে পাবো নানা ধরনের দর্শনের সমাহার। যদিও এটা ধর্ম না দর্শন, এর মাঝে সুস্পষ্ট সীমারেখা চিহ্নিত করা যায় না, তবে তা না করা গেলেও প্রাচ্যের মাঝে গভীর আধ্যাত্ম, দর্শন এসবের সংমিশ্রিত রূপ গঠিত হয়ে এক জীবনমুখী ব্যবহারিক দর্শনের জোয়ার দেখা যায়। এসবের মধ্যে আমরা দেখতে পাবো বুদ্ধ দর্শন, জৈন দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, মাধ্যমিক দর্শন, চারবাক দর্শন, তাও দর্শন, বাউল দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন, সুফি দর্শন ইত্যাদি আরও নানা রকমের দার্শনিক মতবাদ। কেউ কেউ এসব ধারাগুলোকে ধর্মের সাথে সম্পৃক্ত করে দেখেন, কিন্তু পাশ্চাত্যে দর্শনের একটা সুস্পষ্ট ভাগ থাকলেও প্রাচ্যে তা করা যায় না। এখানকার দর্শন, আধ্যাত্মতা, ব্যবহারিকতা একসাথে মিশ্রিত হয়ে সমান্তরালভাবে প্রবাহিত হয়েছে, যা এর অনন্য একটি বৈশিষ্ট্য। পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদী দর্শন, ভাববাদী দর্শন, স্টোইকবাদী দর্শন, অস্তিত্ববাদী দর্শন, উপযোগবাদী দর্শন, এপিকুরীয় দর্শন ইত্যাদি নানা প্রকারের ধারার দেখা পাওয়া যায়। এখন প্রাচ্য কিংবা পাশ্চাত্য যাই হোক না কেন, দর্শনের মূল যে বিষয় মুক্ত চিন্তা, বিশ্লেষণ, আইডিয়া, জীবনমুখী প্রয়োগ ইত্যাদি সকল দিক এই ধারাগুলোতে বিভিন্ন অনুপাতে আমরা দেখতে পাই, এবং এই নিয়ে বিচিত্র সব আইডিয়ার সমাহার গড়ে ওঠে আমাদের দার্শনিক সমুদ্রে। সত্যি কথা বলতে দর্শনের পরিধি আরও অনেক ব্যাপক। এ যেন এক সত্যকে খোঁজার অ্যাডভেঞ্চার। বিভিন্ন দার্শনিকের বড় বড় আইডিয়া নিয়ে যখন আমরা ভাবব, তখন আপন মনে আমাদের মাঝে বিশাল এক দুয়ার খুলে যাবে ও দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তাই এই মহাযাত্রায় আপনাদেরকে আবারও স্বাগতম। সামনের পর্বে দর্শনের ধারাগুলো নিয়ে সংক্ষিপ্ত ঐতিহাসিক প্রবাহগুলো কিভাবে এগিয়েছে তা নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।